ভারতের আগ্রাতে মুঘল সাম্রাজ্যের স্থাপত্যশৈলীদের এমন একটি স্থাপনা মজুদ রয়েছে যেটিকে আজকের সময়ে পুরো পৃথিবী তাজমহল নামে চিনে থাকে। ৪২ একরে বিস্তৃত দূর থেকে ঝলমল করা এই স্থাপনা নিজের ভেতর যেমন সৌন্দর্যের বাগিচা সাজিয়ে রেখেছে, ঠিক তেমনই জমিয়ে রেখেছে নিজের ভেতর হাজারো কষ্টে ভরা ঘটনা এবং স্মৃতি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা তাজমহলের সব লুকানো তথ্য এবং এর সম্পূর্ণ ধারণা পেতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রায় ৪০০ বছর পূর্বে স্থাপিত এ মনোমুগ্ধকর স্থাপনা, যেখানে নিজের সময়ের সব থেকে বড় এবং সব থেকে সুন্দর স্থাপনা স্থানটি দখল করেছিল, সেটিকে আজও দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি হিসেবে মানা হয়। এই আলিশান স্থাপনাটি নির্মাণ করতে ২০,০০০ শ্রমিক দিনরাত রক্তঘাম ঝরিয়েছেন। আর সেটিও একদিন বা দুদিন এমনটি নয়, দীর্ঘ ২২ বছর ধরে চলেছে এর নির্মাণ কাজ। যদি আজকের তারিখে এর মূল্য ধারণা করা হয়, তাহলে এর মূল্য দাঁড়াবে আনুমানিক $১ বিলিয়ন। কেননা এই স্থাপনাটিতে মুঘল আর্কিটেক্টসরা নিজেদের দক্ষতার অনেকগুলো নিদর্শন এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যার তারিফ আজকের দুনিয়ার সব থেকে বড় বড় ইঞ্জিনিয়াররাও করতে বাধ্য। এই স্থাপনাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যখন মেইন গেটের পেছন থেকে এটিকে দেখা হয় তখন এটি অনেক বড় দেখায়, কিন্তু যখন ওই মেইন গেটের দিকে ধীরে ধীরে এগোতে থাকে তখন ওই এটির আকার অটোমেটিক ছোট হতে থাকে। মাথা খারাপ করা এটি কোনো প্রথম বৈশিষ্ট্য নয়, যা মুঘল আর্কিটেক্টসরা ব্যবহার করেছিল। এর চারপাশে ৪টি মিনারকে সোজাসুজি দাঁড় করানো হয়নি। সোজাসুজির পরিবর্তে এই মিনারগুলোকে বাইরের দিকে হালকা ঝুঁকিয়ে দাঁড় করানো হয়েছে। যদি এই মিনারগুলোকে সোজাসুজি দাঁড় করিয়ে দেয়া হতো, তাহলে দূর থেকে এই মিনারগুলোকে ভেতরের দিকে হেলে থাকা অবস্থায় দেখা যেত, যেভাবে এই মসজিদটিতে আপনারা দেখতে পারছেন। এই মিনারগুলোকে বাইরের দিকে ঝুঁকিয়ে দাঁড় করানোর আরও একটি কারণ রয়েছে, আর এই কারণটি হলো, যদি কোনো বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়, তাহলে এই মিনারগুলো ধসে পড়ে তাজমহলের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আসলে এমন কি কারণ, কেন এই তাজমহলকে এত নিখুঁত এবং ঝুঁকিমুক্ত বানানো হয়েছে? তাজমহলের কোনো ধরনের ক্ষতি কেন এর নির্মাতারা সহ্য করতে পারত না? তাজমহলের কি সেসব রহস্য রয়েছে যেগুলোকে ৪০০ বছর আগে লুকানোর চেষ্টা করা হয়েছিল? আর সে আমলে কোনো ধরনের কংক্রিট অথবা স্টিল না থাকলেও কিভাবে এই আলিশান স্থাপনা এবং সেখানে মজুদ ৪০ মিটার উঁচু বিশাল গম্বুজটিকে কিভাবে বানানো হয়েছিল? এসব বিষয় এবং এর থেকেও অনেক বেশি কিছু আপনারা জানতে চলেছেন আজকের এই বিশেষ পর্বে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনাটি শুরু হয়েছিল সাল ১৬৬০ সালে, যখন ভারত এবং পাকিস্তানের এ অংশে মুঘল সাম্রাজ্যের রাজত্ব ছিল। সে সময় এমন একটি দিনে মুঘল শাহিনশাহর সব থেকে ছোট সন্তান শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম ১৯ বছরে পা রেখেছিল। আর সে উপলক্ষে আগ্রা ফোর্টে একটি আলিশান অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুররাম মুঘল শাহিনশাহর সবচেয়ে আদরের ছিল, আর এই কারণে তার সব জন্মদিনে হীরা স্বর্ণ দ্বারা তার ওজন পরিমাপ করা হতো। অর্থাৎ যত ওজন শাহজাদা খুররামের হতো, ঠিক তত পরিমাণ হীরা জহরত তার নামে করে দেয়া হতো। কিন্তু এই জন্মদিনে আরও বিশেষ কিছু আয়োজন অপেক্ষা করছিল খুররামের জন্য। মুঘল শাহিনশাহ শাহজাদা খুররামের বিয়ে তার এক উকিলের মেয়ের সাথে আয়োজন করে, যার নাম ছিল মমতাজ মহল। মমতাজ এবং খুররাম প্রথম দিনেই একে অপরকে ভালোবেসে ফেলেছিল, আর সে সময় কোনো মানুষেরই জানা ছিল না যে এই ভালোবাসা স্মরণ করিয়ে দেওয়ার মতো কোনো একটি জিনিস চিরদিনের জন্য থেকে যাবে। পরবর্তী ১০ বছরে শাহজাদা অনেক যুদ্ধ পরিচালনা করেন, আর এই যুদ্ধগুলোতে ব্যাপক সফল হন তিনি। আর এই কারণে শাহেনশাহ খুশি হয়ে তাকে শাহজাহান নামে অভিহিত করেন, যার অর্থ দুনিয়ার বাদশাহ। শাহজাহানের মোট ৬ স্ত্রী ছিল, যারা আগ্রা পোর্টের হারামে বসবাস করত।
এই ৬ জনের মধ্যে শাহজাহান সবথেকে বেশি ভালোবাসতেন মমতাজকে। মূলত এই কারণেই তিনি সবথেকে বেশি সময় কাটাতেন মমতাজ মহলের সাথে। সময় দ্রুততার সাথে বয়ে চলছিল। আর ৪ বছর পর অর্থাৎ ১৬২১ সালে মুঘল সম্রাট পরলোক গমন করেন। শাহজাহান প্রথম থেকে মুঘল সাম্রাজ্যে ব্যাপক জনপ্রিয় ছিল এবং মুঘল সম্রাটেরও প্রিয় পুত্র ছিল। ১৬২৮ সালে অর্থাৎ পিতার মৃত্যুর ৭ বছর পর তিনি সম্রাটের সিংহাসন লাভ করেন। পুরো মুঘল সাম্রাজ্য তার নতুন সম্রাটকে পেয়ে অনেক খুশি ছিল। এটি সে সময় ছিল যখন মুঘল সাম্রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধিতে ব্যাপক তৎপর ছিল। অর্থাৎ তখন পুরো ইন্ডিয়া, পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের অনেক অংশেও মুঘল সাম্রাজ্যের রাজত্ব ছিল। সকল সিদ্ধান্ত তখন শাহজাহান গ্রহণ করতেন, তবে পেছন থেকে মমতাজ মহল শাহজাহানকে পরামর্শ প্রদান করতেন। কিন্তু কারোই এই বিষয়টি সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না যে এই খুশি বেদনায় পরিণত হতে পারে। সিংহাসন সামলানোর মাত্র ১ বছরের মাথায় পুনরায় আরেকবার শত্রুদের সামনাসামনি হতে হয় মুঘল সাম্রাজ্যকে। দীর্ঘ ২ বছর যুদ্ধ করার পর সম্রাট শাহজাহান ব্যাপক সফলতার সাথে এ যুদ্ধে বিজয়ী হন। কিন্তু সম্রাট শাহজাহান যখন এই বিজয়ের আনন্দ উপভোগ করতেন, তখন সে সময়ে তাকে একটি বেদনাদায়ক খবর পৌঁছানো হয়। মমতাজ মহল যখন শাহজাহানের ১৪তম সন্তানকে জন্ম দিতে যাচ্ছিল, তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। আর ১৭ জুন ১৯৩১ সালে মমতাজ মহল পরলোক গমন করেন। পুরো মুঘল সাম্রাজ্যের হাসি ভরা পরিবেশ মুহূর্তে বেদনায় পরিণত হয়। এই খবরটি যখন শাহজাহানের উপর উল্কার আঘাতের মতো আঁচড়ে পড়ে, তখন যেন তার হাসি ভরা পৃথিবী নরকে এবং বিষাদতায় ছেয়ে যায়। শাহজাহানের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রিয় স্ত্রী মমতাজ মহল এই পৃথিবী থেকে চলে যায়। এ শোকে দুঃখে শাহজাহানকে সম্পূর্ণ গ্রাস করে ঠেলে দেয় বিষাদ কালো অন্ধকারে। পরবর্তী ৮ দিনে তিনি কিছুই খাননি এবং পরবর্তী ২ বছর পর্যন্ত কোনো গান বাজনা শোনেননি আর মাখেননি কোনো সুগন্ধি। মমতাজ মহল মারা যাওয়ার আগে একটি শেষ ইচ্ছা প্রকাশ করেছিল শাহজাহানের কাছে। তিনি চেয়েছিলেন তার কবর যেন দুনিয়ার সবথেকে সুন্দর স্থাপনায় বানানো হয়। মমতাজ মহলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য শাহজাহান নিজের সমস্ত ধন দৌলত এবং পুরো জীবন বিলিয়ে দিতে সিদ্ধান্ত নেন। মমতাজের মৃত্যুর প্রায় ৬ মাস পর অর্থাৎ ১৬৩২ সালেই তাজমহল তৈরির কাজ শুরু করে দেয়া হয়। ২০,০০০ থেকেও বেশি শ্রমিক, কারিগর এবং পাথরের ডিজাইন করা মানুষ পুরো সাম্রাজ্য থেকে বেছে বেছে আনা হয়েছিল। লাখ লাখ সৈন্যদের শাহজাহানের হুকুমে আগ্রাতে ডেকে আনা হয়, কেননা মমতাজের কবর যমুনা নদীর তীরে অবস্থিত ছিল, যার জন্য এই স্থানটিতে কোনো বিল্ডিং তৈরি করা অধিক চ্যালেঞ্জিং একটি কাজ ছিল, কেননা নদী তীরবর্তী জমির মাটি অনেক নরম হয়ে থাকে। আর যদি এখানে খননের কাজ করা হয়, তাহলে পানির স্রোতের দ্বারা তাজমহলের ফাউন্ডেশনের ক্ষতি হতে পারে। এ সমস্যা থেকে বের হওয়ার জন্য মুঘল ইঞ্জিনিয়াররা সবার প্রথমে স্থানটিতে অনেকগুলো কূপ খনন করায়। শ্রমিকেরা এই কূপগুলো ততক্ষণ পর্যন্ত খনন করতে থাকে যতক্ষণ না সেখানে শুষ্ক মাটি পাওয়া যায়। এই কূপগুলোকে পাথর এবং মাটি দ্বারা পূর্ণ করা হয়। এরপর এর উপর পাথরের বড় বড় কলামস দাঁড় করানো হয়। এই সকল কাজ সম্পূর্ণ করার জন্য শ্রমিকদের পাশাপাশি একটি বিশাল হাতির পালকে কাজে ব্যবহার করা হয়। মুঘল ইঞ্জিনিয়ারদের এই পদ্ধতিটিও কাজ করেছিল। আর এখন এমন একটি মজবুত ফাউন্ডেশন তৈরি ছিল, অর্থাৎ শক্তভিত প্রস্তুত ছিল, যা নরম মাটিতেও শক্তভাবে দাঁড়িয়েছিল। ফাউন্ডেশনের পর বাকি ছিল এমন একটি বিল্ডিংয়ের ডিজাইন যা এর আগে মানুষ কখনো দেখেনি, এমন একটি ডিজাইন যেটি এর আগে সকল রেকর্ড ভেঙে দিয়েছিল। তাজমহলের ডিজাইন শাহজাহান নিজের বাপ-দাদার স্থাপত্যকলা থেকে ধার নিয়েছিল। যেমন ধরুন, বাবার স্থাপনা থেকে মিনারগুলোর ধারণা, দাদার স্থাপনা থেকে বিল্ডিংয়ের ধারণা,
এবং নিজের চাচা স্থাপনা থেকে গম্বুজের ধারণা নিয়েছিলেন তিনি। এসব বৈশিষ্ট্যের মিশ্র ফলাফল হিসেবে একটি শানদার এবং আলিশান বিল্ডিংয়ের ডিজাইন সামনে আসে। স্থাপনাটি তৈরি করতে লাখ নয়, কোটি ইট বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছিল। এই সকল কাজ এতটা সহজ ছিল না, আর এর জন্য পানির স্রোতের মতো অর্থ শাহী খাজানা থেকে খরচ হতে থাকে। কিন্তু শাহজাহানের কোনো কিছুতেই কিছু আসে যায় না। তার একটাই লক্ষ্য ছিল তাজমহল তৈরি করা। বলা হয় তাজমহল তৈরিতে এত পরিমাণে লোক লাগানো হয়েছিল যে এদের কারণে আশেপাশের এলাকাগুলোতে খাবার এবং পানি শেষ হয়ে গিয়েছিল। 20,000 শ্রমিক এবং কারিগরদের চাহিদা পূরণ করার জন্য শাহজাহান আশেপাশের তামাম এলাকাগুলো থেকে খাদ্য সামগ্রী আগ্রাতে আমদানি করতে থাকে। দীর্ঘ কয়েক বছরে কঠোর পরিশ্রম করার পর বিল্ডিংয়ের কাঠামো তৈরি হয়ে গিয়েছিল, আর এখন কাজ ছিল এটিকে মূল্যবান টাইলস এবং মার্বেল দ্বারা সাজানোর। এ সকল মার্বেল পাথর আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে আনা হয়েছিল, কেননা রাজস্থানের মাকরানা মার্বেল পাথরকে এখনো পর্যন্ত দুনিয়ার সবথেকে সুন্দর পাথর হিসেবে মানা হয়। শাহজাহান তাজমহলের জন্য সব মাকরানা মার্বেল পাথর রিজার্ভ করে ফেলেছিলেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাজমহলের পুরো চাহিদা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই এই মার্বেল পাথর ব্যবহার করার অনুমতি পাবে না। 1000 হাতির সাহায্যে 1000 টন ওজনের মার্বেল পাথর রাজস্থান থেকে আগ্রাতে আনা হয়। তাজমহলের এই সুউচ্চ গম্বুজ এত বড় যে এর ধারণা শুধুমাত্র চোখ দিয়েই করা যায়। আজকাল এ ধরনের গম্বুজ বড় সহজে স্টিল কাঠামোতেই বানানো যায়। তবে 400 বছর আগে 40 মিটার উঁচু গম্বুজ তৈরি করতে তাদের কাছে কেবল পাথরই ছিল। এই গম্বুজটিকে তৈরি করতে মুঘল ইঞ্জিনিয়াররা যে স্ট্রেস ক্যালকুলেশন করেছিল তা আজকের ইঞ্জিনিয়াররাও তারিফ করতে বাধ্য। তাজমহলের ফিনিশিংয়ের জন্য এটিকে পিয়েট্রা ডোরা অথবা পার্সিয়ান কারি দিয়ে সাজানো হয়েছে। পিয়েট্রা ডোরা এমন একটি কারুকার্য ছিল যা মূল্যবান পাথরকে টাইলসের ভেতরে কেটে লাগানো হয়। টাইলসকে মূল্যবান পাথরের আকার অনুযায়ী খোদাই করে এর ভেতর আঠা লাগিয়ে তারপর মূল্যবান পাথর বসানো হতো। তাজমহলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এমন আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি দিনে 4 বার নিজের রং পরিবর্তন করে। সূর্য উদয় হওয়ার পর প্রথমে এটি পুরো কালো রঙের হয়ে যায়। সূর্য উদয় হওয়ার পর এটির রং হলুদ গোলাপি হয়ে যায়। এছাড়াও দুপুর 2টার সময় এর নতুন রং দেখা যায়, নীল আকাশে যেন মুক্তা ঝলমল করে। আর সূর্য অস্ত যাওয়ার সময় এই পুরো বিল্ডিং গোল্ডেন অর্থাৎ সোনালী রঙের হয়ে যায়। পুরো 22 বছর পর সাল 1654-তে তাজমহল তৈরির কাজ পুরোপুরি শেষ হয়। শাহজাহান নিজের বেগমের স্মরণে পৃথিবীর সবথেকে সুন্দর স্থাপনা বানাতে সক্ষম হয়। শাহজাহান এই আলিশান স্থাপনার নাম নিজের সবচেয়ে পছন্দের স্ত্রীর নামেই রেখেছিল। মমতাজ মহলের নামে এই স্থাপনার নাম রাখা হয় তাজমহল। প্রতি বছর শাহজাহান মমতাজের মৃত্যুবার্ষিকীতে যমুনা নদীর তীরে তাজমহলে যেতেন। শাহজাহানের এই মূল্যবান প্রজেক্টের কাজ তো শেষ হয়ে গিয়েছিল, তবে এর জন্য পুরো মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের মুখোমুখি হতে হয়। 4 বছর পর অর্থাৎ 1658 সালে শাহজাহান মমতাজের নিজের সন্তানই শাহী সিংহাসন উল্টে দেয় এবং নিজে শাহিনশাহ হয়ে যায়। শাহজাহান, যিনি গত 30 বছর এই সিংহাসনে বসে রাজত্ব করেছিল, তাকে কয়েদি বানিয়ে আগ্রা পোর্টে বন্দী করা হয়। শুধুমাত্র একটি সুবিধায় শাহজাহানকে দেয়া হয়েছিল, আর সেটি হলো যে কামরায় তাকে বন্দী করে রাখা হয়েছিল তার জানালা দিয়ে তাজমহল দেখার সুবিধা। দীর্ঘ 8 বছর বন্দী অবস্থায় থাকার পর 74 বছর বয়সে শাহজাহান এ দুনিয়ার মায়া ত্যাগ করেন। শাহজাহানের মমতাজের সাথে দেখা করার সময় চলে এসেছিল, আর তাকে তাজমহলে মমতাজের কবরের পাশে দাফন করা হয়েছিল।